সব শেষ হয়ে গেছে, কিচ্ছু আর নেই আমাদের লাইফে। যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে। আমার দুর্গা দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে। 1 বছর পর মা আসছে, কিন্তু এই বাড়ির দুর্গার বিসর্জন হয়ে গেছে 8ই আগস্ট। মেয়ের ইচ্ছেতেই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা, কিন্তু আজ দেবী না আরজি করে, কিন্তু আজ দেবী পক্ষে বাবা। 2 বছর আগে বাড়ির নিচের এই ছোট্ট গ্যারাজে পুজো শুরু করেছিলেন নির্যাতিতা। তার ভীষণ ইচ্ছা ছিল একেবারে ঘরোয়াভাবে তিনি দুর্গা পুজো করবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে 4টে দিন কাটানো। 2 বছর পুজো করতে পেরেছিলেন তিনি। আর এখন ওই ঠিক করেছিল পুজো হবে। হ্যাঁ, ওই ঠিক করেছিল 2 বছর আগে। এমন বাড়িতে আমাকে একটা আলাদা মূর্তিও এনে দিয়েছিল, সেটা আমার ঠাকুর ঘরে আছে। 2 বছর আমি ওখানেই অষ্টমীর দিন ভোগ দিতাম। তারপর যে বছর এমডি পেয়ে গেল সে বছর মা এবার বাড়িতে সবাই আত্মীয় স্বজন সবাইকে ডাকবো, বড় করে পুজো করব। এবং মহালয়ার দিন প্রদীপ জ্বেলেই ঘরে ও নিজে আমি আরও মিলে প্রদীপ জ্বালাতাম। প্রদীপ জ্বালিয়েই আমাদের সেদিন থেকে নিরামিষ খেয়ে পুরো দশমীর দিন আমরা নিয়ম ভঙ্গ করতাম। তারপর ঠাকুর বিসর্জন হলে সব আত্মীয় স্বজন চলে যেত। এই যে এখানটা পুরো ভরপুর থাকতো আমার, একদম আজকে থেকে পুরো দশমীর দিন অবধি। এবারের পুজোরও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সব তছনছ হয়ে গেল। বায়না টায়না দেওয়া হয়ে গেছিল, এমনকি ঢাকি, আমাদের যে ঢাকি পার্মানেন্ট ঠিক করা ছিল, রামপুরহাট থাকে, ও এর মধ্যে ফোন করে কান্নাকাটি করছিল। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তো সব আগের থেকে অ্যারেঞ্জমেন্ট না করলে আমাদের পুজো তো সমস্যা হয়। আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে, এবছরের 24-এরও অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো। এখন সবাই এসে সেটা অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে যাচ্ছে। দুর্গার জন্য শাড়ি আমার ঠাকুর ঘরে ভর্তি করা, ব্যাগ ভর্তি শাড়ি। এবার বলেছিলাম মা আগে থেকে একটু টাইম রাখিস, নাহলে পরে গিয়ে কিছুই পাওয়া যায় না। এবার তো সব কিছুই করতে হলো না, তার জন্য একটা জামাও কিনতে হলো না তার জন্য। দুর্গাপুজোয় বাড়ির গ্যারেজে প্রতিমা রাখা হতো, রাস্তায় হতো প্যান্ডেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবে পুজোর 5টা দিন বাড়ি একেবারে গম গম করত। এবারও ঠিক সেই রকম হওয়ারই কথা ছিল, কিন্তু তার হবে না। বাড়িতে এখন শোকের ছায়া। ছোটবেলা থেকেই সে ছিল দুর্গা ভক্ত। এমনকি স্কুল যাওয়ার সময় শিবের মাথায় জল দিয়ে তারপরে সে স্কুলে যেত। ডাক্তারিতে চান্স পাওয়ার পর সে মনে মনে ঠিক করেছিল যে নিজের বাড়িতে নিজের হাতে সে দুর্গা পুজো করবে। গত 2 বছর ধরে সেই পুজো হতো বাড়ির ছোট্ট একটা গ্যারেজে। বন্ধু বান্ধবদের ডাকা হতো, পরিবারের সদস্যরাও তারা হাজির থাকতেন এই দুর্গা পুজোতে। কেনাকাটির ক্ষেত্রে তিনি নিজে হয়তো সময় পেতেন না, কিন্তু তার মা বাবা রীতিমতন ব্যস্ত হয়ে পড়তেন যাতে সবটা ঠিকভাবে হয়। এবারও অনেক আগে বায়না হয়ে গেছিল সবটার, কিন্তু তারপর যে ঘটনা ঘটল সেটা শুধু লজ্জার না, সেটা শুধু নিন্দার না। তা নিয়ে গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষ। আমাকে যখন প্রথম বললো মা দুর্গা পুজো করবো, আমি তো অবাক হয়ে গেলাম। বললাম মা এই দুর্গা পুজো অনেক কষ্ট, অনেক খরচা, অনেক লোক লাগে, সব পারবো মা, তুমি শুধু ভোগ রান্না করে দিও, আমি দেখবে ঠাকুর ঘরে সব। ও তাই করতো, নিজে এত সুন্দর আলপনা দিত, সবাই তাকিয়ে থাকতো, দেখতো, সব কিছু নিজে হাতেই করতো। ওর বন্ধুরাও বলছিল যে এই সময় ওরা পালা করে আসতো, কেউ অষ্টমীর দিন সবাই আসতো, সব বন্ধুরা আসতো, কলেজের বন্ধুদেরও নিমন্ত্রণ করতো। রাস্তায় প্যান্ডেল করতাম, এই জায়গাটায় পেছনে রান্না, ওখানে রান্না হতো। এই পুরো জায়গাটায় চেয়ার টেবিল বসিয়ে লোকজন খাওয়ানো হতো, বাইরে আত্মীয় স্বজন। ঘর আছে একটা বড়, উপরে ভোগ রান্নার জন্য ঠাকুর ঘরের ভোগ রান্নার জন্য আলাদা ঘর আছে, পাশে একটা ঘর আছে, ওখানে সব গোছানোর বাজার টাজার রাখার। বাড়িতে আর কোনোদিনও পুজো হবে না, আর কোনোদিনও ঢাক বাজবে না, আর সন্তান ফিরবে না, আর মায়ের আরাধনাও হবে না। গত 8ই আগস্ট বৃহস্পতিবার সকালবেলা 8:10 আমার মেয়ে ঘর থেকে হসপিটালে ডিউটির উদ্দেশ্যেই বেরিয়েছিল। আমি জানতাম না আমার মেয়ের সেদিনই লাস্ট ডিউটি বের হওয়া হবে।
এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি। এবং রাত্রি সেদিন 11টা 15 লাস্ট আমার মেয়ের সাথে আমার কথা হয়েছিল। তারপর আর তার সঙ্গে আমার কথাও হয়নি। আমার মেয়ে তো অন ডিউটি অবস্থায় ছিল, হসপিটালে একটা সুরক্ষিত জায়গায় ছিল। কেন তার সাথে এরকম অমানসিক অত্যাচার হলো এবং নির্মমভাবে তাকে খুন করা হলো, আজ 46 দিন পরেও আমি এর বিচার খুঁজে বেড়াচ্ছি। হয়তো আপনারাও বিচার খুঁজে বেড়াচ্ছেন। আমি চাই, কার কাছে যাব এই বিচারের জন্য? এই শুধু একটাই কোশ্চেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে এখনও 46 দিন পরেও। প্রতিটা সেকেন্ড মানুষের জীবনে কতটা দুর্বিষহ হতে পারে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা একটাই কথা বলবো, কারো জীবনে যেন এই ঘটনা, এইরকম একটা ফোন কারো কাছে না আসে, যেটা আমাদের 9 তারিখ সকাল 11টার সময় এসেছিল। কি আপনারা চেষ্টা করুন সবাই মিলে, যে আমরা যেন ন্যায় বিচার পাই। আর কি বলবো, আমাদের বলার আমার মতন মেয়ের কিছু নেই। সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে এবং যারা সমস্ত জড়িত, মানে যারা তারা শনাক্ত হোক। শনাক্ত হোক এবং দোষীরা ধরা পড়ুক, বিচার আমরা তাই পাই তাড়াতাড়ি, এটাই চাই। আমরা আশা করছি সিবিআই এবং সুপ্রিম কোর্ট যে নজরে বিচার ব্যবস্থা মানে তদন্ত চলছে, তদন্ত একটা সত্য প্রক্রিয়া বেরিয়ে আসবে এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি মানে শনাক্ত হবে এবং শাস্তি পাবে। সুপ্রিম কোর্টের উপর আমাদের পুরনো আস্থা আছে এবং সিবিআইয়ের উপরও আস্থা আছে। 45 দিন হয়ে গেছে, এটা বড় কথা না, তাদের সময় দিতে হবে। সুপ্রিম কোর্টে বলেছে তাদের সময় দিচ্ছি এবং আশা রাখছি আমরা কিছু একটা পাবো। একটা কথা বলি, যারা আন্দোলন করছে এবং আমাদের পাশে আছে তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করছি এবং যতদিন আমরা বিচার না পাই তারা যেন এরকমভাবে আমাদের সঙ্গে থাকে। আমরা যতটুকু সশরীরে না পারি, মন থেকে তাদের পাশে সবসময় আছি। আন্দোলনকারী সমস্ত জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর এবং সমস্ত সাধারণ নাগরিক এবং দেশবাসী, সমস্ত বিশ্ববাসী যারা আমাদের সাথে দাঁড়িয়েছে, এই আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে, তাদের আমার মানে কৃতজ্ঞতা জানানোর বললেও কম হবে। তাদের আমি ঘরের নিজের পরিবারের লোকই মনে করি এবং যতদিন না আমি বিচার পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে, আন্দোলনে থাকে। প্রত্যেকটা দুর্গাপুজোই আমাদের আর বাড়িতে আলো জ্বলবে না, মেয়েটা ফিরবে না, এগুলো তো থাকবেই, আমাদের এভাবেই চলতে হবে। আমাদের জীবন এখন এইভাবেই টেনে টেনে চলতে হবে, এটাই আমরা মানে বাস্তব আমাদের ভাগ্য। আর কি বলবো, সবাই একটা উৎসব, কিন্তু এমবিবিএস হয়ে গেল। তারপরে আমরা চেয়েছিলাম যে আমরা বিয়ে দেব, সংসারীও না, মা আমাকে এমডি পেতেই হবে। এবং আগে 2-3 বার র্যাঙ্ক করেছে, ভালো র্যাঙ্ক হয়নি। মেডিসিন খুব ইচ্ছা, ও বসেইনি কাউন্সিলিংয়ে। ওর পরে যারা র্যাঙ্ক করেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে করে ভর্তি হয়ে গেছে, কিন্তু ওর টার্গেট না, আমি মেডিসিন চাই আমার। এবার আরজি করে মেডিসিন পেয়ে খুব খুশি হয়েছিল, আমি বুঝতে পারিনি সেখানেই ওর বলি হয়ে যেতে হবে। ওর স্বপ্নটা পূরণ করতে গিয়ে স্বপ্ন চোখ থেকে বেরিয়ে এলো রক্ত, কতগুলো দুষ্কৃতীর হাতে তাকে বলি হতে হলো। কেন যে তার সাথে এরকম হলো, আজ 54 দিন 55 দিন পরেও আমি সেই জানি না তার সাথে কেন এমন হলো। বাড়ির দুর্গা চলে গেছে, এবার আর আসবে না প্রতিমা। তবে পুজোর দিনগুলোতে বাড়ির সামনে অবস্থান মঞ্চ বানাবেন নিহত চিকিৎসকের মা বাবা। এত লোক যদি আমাদের জন্য রাস্তা নামতে হয়, আমরা কেন রাস্তা নামতে, কি অসুবিধা আছে? আমরা ঘরে থাকতে পারবো না। আমরাও আমাদের সামনে একটা মঞ্চ বানিয়ে আমরাও পঞ্চমী থেকে দশমী অবধি অবস্থান মঞ্চেই থাকবো। চিকিৎসকরাও বলেছেন তারাও তারাও আসবেন, আমাদের এখানে মেডিকেল ক্যাম্প বানাবেন বলেছেন। কেন 3 ঘন্টারও বেশি সময় তাদেরকে বসিয়ে রাখা হলো? কেন তাদের সামনে তদন্ত চলছে এই অজুহাত দেখিয়ে তাদেরকে যেতে দেওয়া হলো না মেয়ের সামনে? কেন এইভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো? বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে মা বাবার মনে, কিন্তু এর উত্তর কেউ জানে না। তারা বিশ্বাস করেন তদন্তের মাধ্যমে এই উত্তর একদিন সবার সামনে উঠে আসবে। এত কিছুতেও তো প্রশাসনের টনক নড়ছে না, প্রশাসন তো এখনো সোজা রাস্তায় হাঁটছে না, তাদের মতন ইচ্ছা মতন সমস্ত চালাচ্ছে। উনিও তিলোত্তমা বিচারের জন্য রাস্তায় নামছেন, কিন্তু সেটা কতটা সদিচ্ছা সেটাই তো বোঝা যাচ্ছে না। ওনারা প্রমাণ লোপাট করে তারপরে, ওনার প্রশাসন প্রমাণ লোপাট করার পরে তারপরে এখন বিচার চাইছেন। এটা কী ধরনের বিচারিতা কে জানে, বলতে পারবো না।
মেয়ের মতো তার মা বাবাও কর্মস্থলকে নিরাপদ মনে করেছিলেন, কিন্তু সেখানেই যা ঘটে গেল তাকে বৃহত্তর ষড়যন্ত্র বলেই মনে করছেন মা বাবা। এ তো একটা সাধারণ ঘটনা না, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। আর এবং কি এই ঘটনা একটা টালা থানার ওসি ধরা পড়ে গেছে, তার মানে এটা একটা বিচার পেতে গেলে বড় বড় মাথা বেরিয়ে আসবে এখান থেকে। 8 তারিখ আমার মেয়ে ডিউটিতে গেছিল, কিন্তু 9 তারিখ যে ফোনটা আমাদের কাছে এসেছিল ওটা তো আমাদের সব থেকে কষ্টের একটা দিন। কিন্তু যেভাবে আমাদের রাস্তায় বলা হয়েছিল আপনারা তাড়াতাড়ি আসুন, এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের বসিয়ে রেখে আমাদের চোখের সামনে তার তথ্য প্রমাণ যেভাবে পুলিশ এবং প্রশাসন লোপাট করেছিল, আমরা সেখানে বসে বসে দর্শক হিসাবে দেখেছিলাম। কিন্তু কোনো বাবা মার যেন এইরকম ঘটনা দেখতে না হয় চোখের সামনে, এটা খুব মর্মান্তিক। পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো, কেন চাইলো, কাকে আড়াল করতে চাইলো, প্রশাসন কাকে আড়াল করতে, কাদের আড়াল করতে চাইলো? একজন তো দোষী নয়, অনেকজন দোষী। কাদের আড়াল? প্রশাসনের শুভবুদ্ধি সম্পন্ন উদয় হোক, শুভবুদ্ধি যেন যাদের আড়াল করতে চাইছে তাদের সামনে এনে দোষীদের যেন ধরা পড়ে খুব তাড়াতাড়ি। আপনি পাশের ঘরে আপনাদেরকে বসিয়ে রাখা হলো, সামনেই আমরা বসে রয়েছি। পুলিশকে আমি পায়ে ধরে বলছি আমার মেয়েকে একবার দেখতে দিন, যদি ও একটু বেঁচে থাকে। ও তো অনেক ভেন্টিলেশনে দিয়ে অনেক পেশেন্টকে বাঁচিয়ে দিত, যদি একটু বাঁচাতে পারি। ভেতরে তো অনেক লোক আছে, আমাদের যেতে দিন, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। এবং এখানে রাস্তায় বলা হলো তাড়াতাড়ি আসুন, কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাদের ওখানেই অপেক্ষা করতে হলো বসে বসে। মঙ্গলবার থেকে নতুন করে ওদের দিয়ে কাজ করানো হয়, ওদের তো কাজ করার কথা নয়, ওদের তো ছাত্র, ওরা পড়াশোনা করতে যায় ওখানে। কিন্তু সেখানে কি হয়, তাদের প্র্যাকটিস করে তাদের অভিজ্ঞতা বাড়ানো ঠিকই আছে, কিন্তু তাদের দিয়ে হসপিটাল চালানোর চেষ্টা হয়। এবং তাদের যে নিরাপত্তার তো অবশ্যই দেওয়া তো প্রয়োজন, কিন্তু তারা তো নিরাপত্তা নিয়ে কোনো হেলদোলই নেই সরকারের। তাহলে তারা কাজটা খোলা মনে করবে কি? ডাক্তারের সেই কাজটা এমনি তারা অনভিজ্ঞ, সেই জন্য তাদের জুনিয়র বলা হয়। তাদের তো এমনিতেই অনভিজ্ঞ, তারপরে যদি তাদের এত চাপ সৃষ্টি করা হয় প্রশাসনিকভাবে, তারা অস্থির মস্তিষ্কে থাকে, তারা চিকিৎসা দেবে কী করে? সেই জন্যই আজকে আন্দোলন নামতে বাধ্য হয়েছে। পুজোর সময় এমনি সিনিয়র ডাক্তাররা অনেকে থাকেন না, আমরা যা দেখেছি সাধারণভাবে এই জুনিয়র ডাক্তারদের উপরই কিন্তু হাসপাতাল চলে, ফলে এই সময় মানুষের সমস্যা হবে না? মানে একটু তো হবেই, কিন্তু ওরাও তো সমস্যায় রয়েছে। আমার মেয়ে চলে গেছে, এত একটা জঘন্য অত্যাচার, তারপরেও প্রত্যেকটা মেডিকেল কলেজে এটা বন্ধ হয়নি। ওদেরও তো প্রাণ আছে, যেমন ওরা সেবা করে তেমন ওদেরও প্রাণ। একটা মেয়ে বলি হয়ে গেছে, আমরাও তো চাইবো না যে আরও এরকম ওদের সঙ্গে ঘটুক। আজকের এই যে সদিচ্ছা, স্বাধীনতার 75 বছর পরে এসে একটা মেয়েকে আমরা রক্ষা করতে পারছি না, তার নারীত্ব রক্ষা করতে পারছি না, তার স্বাধীনতা রক্ষা করতে পারছি না, সেই জায়গাটা তাকে অসম্মান করে, তার নারীত্ব নষ্ট করে, তাকে কিল, মার্ডার, এরকম একটা প্রতিভা, মেধাবী সব কিছু নষ্ট করে দিয়ে আজকে 200 জন আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে আমাদের লজ্জা করছে এগুলো ডিফেন্ড করতে। সেই জায়গা থেকে এসে সদিচ্ছা না অসদিচ্ছা, আজকে রাজ্যের আইনজীবী গিয়ে বলছে যে ডাক্তার আসছে না, জুনিয়র ডাক্তাররা নেই, মানে বলতে চাইছে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে। তাই মানুষের দুটো ইচ্ছা, একটা সৎ ইচ্ছা আর একটা ইচ্ছা নেই। এই যে ইচ্ছা, সৎ ইচ্ছা নেই যে তিলোত্তমা বিচার পাক, সেটা কি এই রাজ্য সরকারে। সত্যি আমরা কোথায় বসবাস করছি আজকে? জুনিয়র ডাক্তার ছাড়া অবশ্যই দেখো, অনেক সময় কি আমরা এর ভেতর থেকে জানছি যে হসপিটালে সবসময় সিনিয়র ডাক্তাররা 24 আওয়ার্স থাকে না। কারা থাকে? জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা মানে প্র্যাকটিস, তাদেরই প্র্যাকটিস চলে। প্র্যাকটিসের মাধ্যমেই তো যত এগুলো মানে প্র্যাকটিস করবে, ততই তো পেশেন্ট, কীরকম পেশেন্ট এলে তাকে কীরকম ট্রিটমেন্ট দেওয়ার দরকার, তাৎক্ষণিক কোন ওষুধটা তার উপরে চার্জ করার দরকার, সেগুলো কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমেই হয়। অবশ্যই জুনিয়র ডাক্তাররা যেগুলো করে তারা কিন্তু লেখাপড়া করতে যায়, তারা কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্ট দেখার জন্য যায় না। কিন্তু পেশেন্ট দেখতে হয় কেন? কারণ প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত। এই যে আজকে জুনিয়র ডাক্তাররা যে প্র্যাকটিস করবে বা এই যে পেশেন্টদের যে তারা ট্রিটমেন্ট দেবে, বা তারা কিন্তু 100% শিওর না। তারা কি করে, যখনই পেশেন্টের সিমটমগুলো নোট করে, পেশেন্টের সিমটম এবং রিপোর্ট সেগুলোকে এক জায়গায় করার পর তার সিনিয়র ডাক্তারকে পুরো আপডেট দিতে থাকে। সিনিয়র ডাক্তার ওই রিপোর্টের অনুযায়ী এবং পেশেন্টের সিমটম শোনার পর তখন ওখান থেকে বলে এই রোগে এই টাইমে এই রকম সিচুয়েশানে এই রকম ওষুধ দাও। কারণ আমি শুভর ক্ষেত্রেও দেখেছি, যখন হসপিটালে ভর্তি করেছে কেপিসিতে, তখন কিন্তু প্রচুর জুনিয়র ডাক্তার থাকতো। সিনিয়র ডাক্তার একজনা এবং তার সাথে মিনিমাম 7খানা জুনিয়র ডাক্তার থাকতো।
কারণ বলতো, তাদেরকে শেখাতো যে এইরকম ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে কোন মেডিসিনটা দিলে দ্রুত কার্যকরী হবে। অনেক সময় গিনিপিকের মতন অনেক সময় পেশেন্ট খুব দ্রুত সুস্থও হতে পারে, আবার অনেক সময় সেটার রিয়াকশানও হতে পারে। তো এটা অবশ্যই পেশেন্টের ওপরে তারা তাদের থিওরি, এটাকে আমরা কি বলবো, আমি তো এই ডাক্তারি ভাষাটা কম জানি, তা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস সবই বলতে পারি। তো এগুলো প্র্যাকটিস করানো হয় যে এইরকম কন্ডিশনে পেশেন্টের ওপরে এগুলো। তো তারা কিন্তু প্র্যাকটিস করতে যায়, তারা কিন্তু অ্যাকচুয়ালি 100% ট্রিটমেন্ট দিতে পারবে না, তারা প্র্যাকটিস করে। তো সেখানে জুনিয়র ডাক্তারদের থেকে সিনিয়র ডাক্তারও তো আছে। তাই এই যে জুনিয়র ডাক্তাররা প্র্যাকটিস করবে কোথায়, কিভাবে, যেখানটায় যাচ্ছে সেখানটায় তো নিরাপত্তা দেওয়ার দরকার। সেই নিরাপত্তাটা যদি তারা না পায়, আজকে একটা সামান্য ভুলে কোনো পেশেন্টের 19 থেকে 20 হয়ে গেলে বাড়ির মানে গার্জেন, পেশেন্ট পার্টিরা এসে ডাক্তারকে মেরে চলে যাচ্ছে, পেশেন্ট পার্টিরা এসে নার্সকে মেরে চলে যাচ্ছে। সেই সিকিউরিটিটা যেটার জন্যে আজকে আমরা তো আমাদের ছেলে মেয়ে, আমাদের দেখো ঘরেরই ছেলে মেয়ে, যে ডাক্তার, মুক্তার, জজ, ব্যারিস্টার সবই কিন্তু এই সাধারণ মানুষগুলোর পেট থেকে বেরিয়ে লেখাপড়া, তার পড়াশোনা, এবং সে 100% যেই সাবজেক্টটা নিয়ে পড়বে তার উপরে তার সমস্ত জীবনটা ব্যয় করা, ফোকাস করা, তারপরে গিয়ে সে কিন্তু ডাক্তার হচ্ছে, জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে। কিন্তু তার আগে তো সে সাধারণ একটা মানুষ। তো সেই সাধারণ মানুষের যদি সে নিরাপত্তায় না পায়, নিরাপত্তা যদি না দেয় সরকার থেকে, তাহলে কী করে এরা এই সাধারণ মানুষের ট্রিটমেন্ট করবে? আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেল দুর্গাপুজোর সময়। আমি শুরুতে শোনালাম, সত্যি কষ্ট লাগছিল, ভীষণ কষ্ট লাগছিল যে একটা মা মেয়ের, সে এমডি, মেডিসিন স্পেশালিস্ট, মানে এমডি হবে, ওটা পাবে, তারপর সে মাকে বলে রেখেছে, মা যখন আমি এমডি পাবো তখন কিন্তু আমি দেবো, মা দুর্গার পুজো করব। এবং মা বলছে, দেখ দুর্গা পুজো প্রচুর চাপ, প্রচুর ঝামেলা, প্রচুর খাটনি, বলছে কোনো অসুবিধা নেই মা, আমি করব। এবং সুন্দর গুছিয়ে বলতে, তুমি শুধু ভোগটা রাখবে, বাদ বাকিটা আমি সামলে নেব। ঢাকির বায়না দেওয়া হয়ে গেছে, 2 বছর পুজো হয়েছে। তো এই বছরও তিলোত্তমার উদ্দেশ্যে বাড়ির সামনে একটা মঞ্চ তৈরি করা হচ্ছে পঞ্চমী থেকে। সেখানে সমস্ত যেসব ডাক্তাররা, অবশ্য অনেক ডাক্তার যাবে বলেছে, ডাক্তারদের ধর্ণা মঞ্চ সেখান থেকে বসবে, সেখানটায় তিলোত্তমার নামে কিছু সময় ওখানে দেওয়া হবে, এবং তিলোত্তমার নামে প্রদীপ জ্বালানো হবে মা দুর্গার কাছে। যেহেতু আজকে সত্যি আজকের দিনে এই রকম একটা সিচুয়েশনে, যার চোখে এত বড় স্বপ্ন ছিল যে না, তার ভগবান তার মনের ইচ্ছা পূরণ করেছে বলে সে মা দুর্গার আরাধনা করবে, কতটা মানে কি বলবো, আমাদের বাঙালির ঐতিহ্য এবং শান্ত, ভদ্র, নম্র, এখনকার সময় এইরকম মেয়ে পাওয়া যায় না। বেধড়ক মেরেছে, বেধড়ক মেরেছে মেয়েটাকে, এমন করে মেরেছে, মেয়েটার মাথা নাকি দেয়ালে ঠুকে মেরেছে, মেয়েটার সারা অঙ্গ প্রত্যঙ্গ গুড়িয়ে দিয়েছে, মেয়েটার কান থেকে রক্ত বের করে দিয়েছে, মেয়েটাকে এমন চড়িয়েছে, মেয়েটার চোয়াল ভেঙে গেছে, এবং মেয়েটার মানে চোখ দিয়ে গলা এমন চিপেছে যে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত উঠেছে। হ্যাঁ, কী করে তবুও এই সব কী করে আমাদের রাজ্য সরকার এই মেয়েটার বিরুদ্ধে, এই মেয়েটার যাতে ন্যায় বিচার না পায় সেই কারণে এর বিরুদ্ধে উকিল দাঁড় করিয়েছে? এটা কি, ইনি তাহলে কার কাছে বিচার চাইছিল? বিচার চাই ইনি যে ময়দানে নেমেছিল, কার কাছে বিচার চাইছিল? উনি তো যারা বিচার দেবে তার এগেনস্টে এতগুলো উকিল দাঁড় করিয়ে দিয়েছে, এবং কন্টিনিউ যার প্রত্যেকটা এভিডেন্স নষ্ট করেছে, প্রত্যেকটা এভিডেন্স। মানে ভাবা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। মানুষ নিষ্ঠুরতার, বর্বরতার সমস্ত সীমা পার করে দিয়েছে। যাই হোক, পঞ্চমী থেকে তিলোত্তমার বাড়ির সামনে যে ধর্ণা মঞ্চ বসবে, এবং এই যে তিলোত্তমার বলিদান, এটা বিফলে যাবে না। মা দুর্গার আরাধনা করতো তিলোত্তমা, মা দুর্গার চরণে ও 2 বছর অবশ্যই ফুল দিয়েছে, মাথা টুকেছে। মা দুর্গা এত বড় অন্যায় করবে না, নিশ্চয়ই বিচার হবে, এবং সঠিক পথে বিচার যাচ্ছে। সন্দীপ ঘোষের আরও খুব কাছের আরও একজন গ্রেপ্তার হয়েছে, অবশ্যই তোমরা সকলে জানো। চলো সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিও আসবে। আজকের ভিডিওটা এখানেই রাখলাম।